আজ আজ আমরা এই সলিউশন চ্যাপ্টারের থার্ড ডিসকাশনের মধ্যে আসছি। তো আমরা আগের দিন চারটে কলিগেটিভ প্রপার্টি সম্পর্কে আমরা ডিসকাস করেছিলাম এবং তাদের নাম বলেছিলাম। শুধু আজকে একবার দেখতে হবে যে কলিগেটিভ প্রপার্টি মেনে চলে কোন কোন শর্তে। কলিগেটিভ প্রপার্টি, এই সলিউশনগুলো যে কলিগেটিভ প্রপার্টি মেনে চলবে তার জন্য দুটো শর্ত আছে। সেই শর্ত দুটো কি কি? এক নাম্বার, দ্রবণটাকে লঘু দ্রবণ হতে হবে এবং যে দ্রাব্য পদার্থ সলিউট শুড বি নন ভোলাটাইল, নন ইলেকট্রোলাইট and it should not undergo association or dissociation in the solution। অর্থাৎ দ্রাব্য পদার্থটা দ্রবণে যখন দ্রবীভূত হবে তখন সেটা কোনো সংযোজিত বা বিয়োজিত হবে না। আর এটা নন ইলেকট্রোলাইট হতে হবে, আর এটা নন ইলেকট্রোলাইট হতে হবে, এই প্রপার্টিগুলো। আর 2 নম্বর শর্ত, কন্ডিশন নাম্বার 2, যদি ওই দ্রবণটাকে, ওই ডাইলুট সলিউশনটাকে যদি উষ্ণতা নিম্ন করা যায়, হিমাঙ্কে নিয়ে আসা যায়, তখন শুধুমাত্র দ্রাবক সলভেন্টটা জমে যাবে, জমে এখান থেকে বেরিয়ে চলে আসবে। দ্রাব্য পদার্থ কেবলমাত্র দ্রাবকটা জমে যেতে হবে। এই দুটো শর্ত যদি মানে তবেই সেটা এই কলিগেটিভ প্রপার্টিগুলো অ্যাবাইড বাই করে চলবে। এখন আমরা যে চারটে কথা বলেছিলাম, চারটে কলিগেটিভ প্রপার্টির কথা বলেছিলাম, এবার একটা একটা করে আমাদের ডিসকাস করা যাক। প্রথম, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার। রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার, এই সম্পর্কে রাউল্টের সূত্র। তাহলে আমরা এখন ডিসকাস যেটা করতে শুরু করব, রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার। রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার। রাউলস ল। তাহলে আমরা আজকে প্রথমেই চারটে কলিগেটিভ প্রপার্টির মধ্যে among the four we are going to discuss the relative lowering of vapor pressure, Raoult's law। প্রথমেই আমাদেরকে দেখতে হবে যে what is vapor pressure। ভেপার প্রেসার ব্যাপারটা কি? কোন একটা পার্টিকুলার টেম্পারেচারে, যদি এটা কোনো কঠিন, অনুদ্বায়ী, অতরিক বিশ্লেষ্য দ্রাবে লঘু দ্রবণ করে রাখা যায়, তাহলে কোন একটা নির্দিষ্ট উষ্ণতায় তার যে ভেপার, তার এর সঙ্গে যে বাষ্প অবস্থায় থাকে তার যে চাপ, সেটা কিন্তু বলা হচ্ছে বাষ্পচাপ। এখন আমরা আগের দিনই ডিসকাস করে দেখেছি, দ্রবণের বাষ্পচাপ বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপের থেকে কম হয়। তাহলে এই যে কমে যাওয়া, এইটাকেই বলা হচ্ছে লোয়ারিং অফ ভেপার প্রেসার। আমরা একটুখানি বিষয়টা এবার রাউলস ল, জাস্ট পিক্টোরিয়াল ডায়াগ্রাম আমরা একটু দেওয়ার চেষ্টা করছি। এটা হলো বিশুদ্ধ দ্রাবক, এটা হচ্ছে পিওর সলভেন্ট, বিশুদ্ধ দ্রাবক, তার যে ভেপার প্রেসার, এর যে ভেপার প্রেসার, এটা হলো কোন নির্দিষ্ট উষ্ণতায় এর ভেপার প্রেসার হচ্ছে P0। এরপর আমরা এটা দ্রবণ তৈরি করছি। দ্রবণ কেমন দ্রবণ? কঠিন, অনুদ্বায়ী, অতরিক বিশ্লেষ্য, অসংযোজিত দ্রাবের লঘু দ্রবণ। তাহলে কেমন? এটা হচ্ছে কঠিন, অনুদ্বায়ী, সলিড নন ভোলাটাইল, কঠিন, অনুদ্বায়ী,
তড়িৎ অবিশ্লেষ্য নন ইলেকট্রোলাইট অসংযোজিত দ্রাবের নন অ্যাসোসিয়েবল দ্রাবের লঘু দ্রবণ। তাহলে কঠিন অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য অসংযোজিত দ্রাবের লঘু দ্রবণ আমরা তৈরি করেছি। তাহলে তার যে চাপ এক্ষেত্রে বাষ্প চাপ ওই এক উষ্ণতাটা যদি একই থাকে কোনো নির্দিষ্ট উষ্ণতা, এটার ক্ষেত্রেও এর যে চাপ সেটা হলো পি। আমরা আগের দিনের ডিসকাশনে আমরা অবশ্যই দেখেছিলাম P0 is greater than P। তাহলে এই যে দ্রবণ তৈরি করার জন্য বাষ্পচাপের যে পরিমাণ কমে গেল সেটা কি বলা হচ্ছে বাষ্পচাপের অবনমন। তাহলে ডিপ্রেশন অফ লোয়ারিং অফ ভেপার প্রেসার। তাহলে বাষ্পচাপের অবনমন এই ব্যাপারটা কত হবে P0 P সমান সমান ডেল্টা T। এটা ধরে নিই ধরি, ঠিক আছে। তাহলে বাষ্পচাপ এবারে এইটা কিভাবে কতটা অবনমন হয়, বিজ্ঞানী রাউথ বিভিন্ন দ্রবণকে টেস্ট করেছিলেন। অর্থাৎ কি করেছিলেন, ওই কঠিন অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য অসংযোজিত দ্রাবের লঘু দ্রবণ। ফর এক্সাম্পল আমরা বলছি, ধরো একই উষ্ণতায় একবার ইউরিয়া দ্রবণ, একবার গ্লুকোজ দ্রবণ, একবার সুক্রোজ দ্রবণ এরকম তৈরি করব এবং তাদের ভেপার প্রেসারটা কিভাবে, আমরা তো এর আগের দিনই ডিসকাসে আমরা দেখেছিলাম এই জায়গাতে এটা ন্যানোমিটার যন্ত্রটাকে দিল, এখান থেকে পি এর মানটা পেয়ে, এখান থেকেও ধরো এখান থেকে P0 এর মানটা পাবো। তাহলে এইভাবে পাবো। এবার এদের মধ্যে একটা কন্টিনিউটি রিলেশন আছে এবং এইটা করে তারা একটা নির্ণয় করলো। কিরকম করলো দেখা যায়। রাউন্ডস লটা দেখো, রাউন্ডস লটা হয়ে গেল এরকম। রাউন্ডস ল বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল সূত্র ব্যাপারটা দেখো, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল সূত্র। এটা কি, ধরা যায় কঠিন অনুদ্বায়ী অতড়িৎ বিশ্লেষ্য অসংযোজিত দ্রাবের লঘু দ্রবণে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন দ্রাবের মোল ভগ্নাংশের সঙ্গে সমান। কি দেখা যায়, তাহলে কঠিন অনুদ্বায়ী অতড়িৎ বিশ্লেষ্য অসংযোজিত দ্রাবে লঘু দ্রবণে বাষ্পচাপে আপেক্ষিক অবনমন, এটা হচ্ছে ডেল্টা পি, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন
দ্রাবের মোল ভগ্নাংশের সঙ্গে সমান, দ্রাবের মোল ভগ্নাংশের সঙ্গে সমান, এই কোয়ান্টিটিভ রিলেশন প্রপার্টি। তাহলে কি কি বললেন, এটা আমি ইচ্ছা করেই লিখলাম, দেখো বলা যায়, আমি একটু বলে দিচ্ছি। তাহলে এটা কেমন হতে হবে, দ্রাবটাকে কেমন হতে হবে, এই দ্রাবের প্রপার্টিটা কেমন, কঠিন মানে সলিড, নন ভোলাটাইল, নন ইলেকট্রোলাইট, নন অ্যাসোসিয়েবল অর ডিসোসিয়েবল সলিডের ডাইলুট সলিউশন, এর বাষ্পচাপের আপেক্ষিক অবনমন আমি একটু আগে দেখিয়ে দিলাম। তাহলে আমি এবার টোটালটা ডিসকাস করে দেখিয়ে দিচ্ছি। বিশুদ্ধ বিশুদ্ধ দ্রাবকের মানে কোন নির্দিষ্ট উষ্ণতায় বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ P0, দ্রবণের বাষ্পচাপ এটা সমান সমান P। বাষ্পচাপের অবনমন ডিপ্রেশন এটা সমান সমান P0 minus P equals to delta P. So relative lowering আপেক্ষিক অবনমন, আপেক্ষিক অবনমন বলতে কি বোঝায়, যে যতটা অবনমন হলো আর বিশুদ্ধ এর যে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ তার যে রেশিও, যেমন আমরা পরীক্ষায় নাম্বার পাই না, যে পরীক্ষায় টোটাল নাম্বার 70, তার মধ্যে আমি পেয়েছি 65, এরকম যেমন হয়, তাহলে এটা হওয়ার কথা ছিল, আর নেমে টেমে অবনমিত হয়ে লোয়ারিং হয়ে কতটা হয়েছে, তাহলে আমরা যেটা বলছি বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন এটা হচ্ছে ডেল্টা পি বাই P0 অথবা অর P0 মাইনাস P বাই P0, এটা বা এটা এক। এবার এইটা দেখা গেল কি, এবার সূত্রটা দেখা যাক। এবার আমরা জানি কি দ্রবণ সমান, আমরা কি জানি, আমরা জানি দ্রবণ, আমরা দ্রবণ, এই যে দ্রবণটা যেটা তৈরি করেছি, এই দ্রবণটা কেমন দ্রবণ তৈরি করেছি, তাহলে এখানটায় এবার আরেকটু করে দেখি আমরা। এবার আমরা দেখি দ্রবণ সমান সমান দ্রাবক প্লাস দ্রাবক, মোল সংখ্যা এটা আমাদের হলো n1, এটা হলো n1 আর এটা হচ্ছে n2। তাহলে দ্রবণের মোল সংখ্যা কত, n। তাহলে এবার মোল ভগ্নাংশ এটাকে আমরা বলবো x2 সমান সমান n2 বাই n1, আর এটা। তাহলে এবার আমরা দেখি, এতক্ষণ আমরা ডিসকাস করে ফেলেছি, এই টার্মটা আমরা ডিসকাস করে দিয়েছি, আর এই যে দ্রাবের মোল ভগ্নাংশ মানে হচ্ছে এইটা। তাহলে অ্যাকর্ডিং টু রাউলস ল, সো আমরা পরের লাইনটা কি লিখতে পারি, অ্যাকর্ডিং টু রাউলস ল বাষ্পচাপের আপেক্ষিক অবনমন ডেল্টা পি বাই P0 ইকুয়ালস টু x2, এটা হয়ে গেল। এটা হচ্ছে রাউলস ল এর গাণিতিক রূপ। তাহলে এই লটাকে মেনে চলতে গেলে কি করতে হবে, এই লটাকে মেনে চলতে গেলে কঠিন, অনদবায়ী, অতরিত বিশ্লেষ্য, অসংযোজিত দ্রাবের লঘু দ্রবণ হতে হবে, তবে কিন্তু এইটা মেনে চলবে।
তাহলে সেই রকম एग्जांपल তো ভেরি ফিউ। আমরা তো এই যে বললাম যে এই প্রপার্টিগুলো মেনে চলে, সেই রকম আমরা বড়জোর 2 3 4টে 5টা বলতে পারি। যেমন দেখা যাক এই রকম দ্রাব্য পদার্থ হিসেবে আমরা বলতে পারি সুগার বা সুক্রোজ, গ্লুকোজ, ইউরিয়া এটসেট্রা। But if we use NaCl, if you use KCl, MgCl2, CaCl3, CaCl2 like this, এইরকম মানে যদি এইটা হয় অতরিত বিশ্লেষ্য পদার্থের জায়গায় যদি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হয়, তখন কিন্তু এই সূত্রটা মেনে চলবে না। তখন কি রকম হবে, মানে জাস্ট এইটার জন্য যদি অতরিত বিশ্লেষ্য পদার্থের জায়গায় যদি তড়িৎ বিশ্লেষ্য হয় বা অসংযোজিতর জায়গায় যদি কারো অ্যাসোসিয়েশন বা ডিসোসিয়েশন ঘটে, তখন একটা আলাদা ফ্যাক্টর যোগ করতে হয়। তাহলে তড়িৎ বিশ্লেষ্য দ্রাবক যারা দ্রবণে বিয়োজিত বা সংযোজিত, তাহলে in case of electrolyte which can undergo association or dissociation in the solution, in that case the law is customized like this, মানে পরিবর্তন করা হয় এইভাবে, delta P by P0 equals to I into X2. Now the question, what is I? This I factor is known as Van 't Hoff factor, where I equals to VANT, Van 't Hoff's factor. So now the situation demands what is Van 't Hoff factor. Now I am going to discuss the Van 't Hoff factor. Let us see what is Van 't Hoff factor. What is Van 't Hoff factor? Van 't Hoff factor Van 't Hoff's factor. Van 't Hoff's factor is actually Van 't Hoff factor was first observed by Van 't Hoff during the discussion of another colligative property, osmotic pressure. তো আমি বলি Van 't Hoff factor জিনিসটা কি, দুজনের মধ্যে কোরিলেশন করা। কোরিলেশন বলতে কি, ধরো তুমি অঙ্ক পরীক্ষা ম্যাথমেটিক্স পরীক্ষা দিয়ে এসছো, তোমার মনে হলো তুমি বাস্তবে তুমি হয়তো পাবে আউট অফ 80 তুমি সাপোজ তুমি পেতে 75 পাওয়ার তোমার কথা একদম, তুমি কিন্তু বাস্তবে তুমি দেখতে পেলে যে না, এটা 75 না, তুমি পেয়ে গেছো 65, তোমার মন তো ভীষণ খারাপ। তাহলে কি হয়েছে, কি এক্ষেত্রে একটা আয়তন, মানে এই দুটো তো সমান নয়, এই দুটো দিস ইজ নট ইকুয়াল। তাহলে এদের যদি ইকুয়াল করতে হয়, ইকুয়ালস টু এটা ইনটু একটা আই ফ্যাক্টর, সো আই ইকুয়ালস টু 65 বাই 75। এখন কোনটাকে উপরে রাখবে, তোমার কোনটাকে বেশি মান্যতা দিতে হবে, তুমি যেটা পাবো ভেবেছিলে সেটা কি না পেয়েছো যেটা। তাহলে এইটা হচ্ছে থিওরিটিক্যালি তুমি পেতে এরকম আশা করেছিলে এটা, আর যেটা পেয়েছো, তাহলে the ratio of actual বা observed বা experimental value of lowering of vapor pressure by the actual which মানে the theoretical value, মানে actually কি, মানে actually হলো experimental value, experimental value by theoretical value, এই যে রেশিও, এই যে অনুপাত, এইটা কি বলা হচ্ছে। এবার এর ম্যাক্সিমাম মান কত হতে পারে, যখন দুটো সমান সমান হয়ে যাবে 1। আর দেখো বিষয়টা হচ্ছে এরকম হয়ে যেতে পারে। তো এবার আমি বলি তাহলে অ্যাকচুয়ালি যখন যেটা পাওয়ার কথা ছিল সেটার থেকে যদি বেশি পাওয়া যায়,
এটা এটা এমনও তো হতে পারে যে এই উদাহরণটাতে আমি আরেকবার আসি, এমন তো হতে পারে যে তুমি বললে হয়তো যে 75 পাবো, কিন্তু তুমি বাস্তবে হয়তো সেই বছর পরীক্ষায় কোনো গ্রেস ফ্রেস দেওয়া হয়েছে, তুমি দেখলে 77 পেয়ে গেছো, তখন আই ফ্যাক্টরটা কত হবে? আই ইনটু এটা। সো আই ইকুয়ালস টু 77/75, মানে তখন এটা মান একের থেকে বেশি হবে। তাহলে এর মানটা একের বেশিও হতে পারে, একের কমও হতে পারে, দেখা যাক উভয়টা কেস মেবি কেমন। তাহলে আমাদের এবার আমরা আরো তাহলে আই ফ্যাক্টরটা মোটামুটি বুঝে গেলাম হোয়াট ইজ আই। সো আমাদের এই ক্ষেত্রে এইভাবে না বলে তাহলে আই এক্সপেরিমেন্টাল ভ্যালু অফ কি, এক্সপেরিমেন্টাল ভ্যালু অফ রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার আর থিওরিটিক্যাল ভ্যালু অফ relative lowering of vapor pressure। ঠিক আছে, এই তাহলে আই মানে এই ক্ষেত্রে আইটা কি হলো, আই ফ্যাক্টর যে পরীক্ষালব্ধ পরীক্ষার দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের পরীক্ষালব্ধ মান বাই দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের তাত্ত্বিক মান, এর যে অনুপাত সেটাই হলো আই ফ্যাক্টর। ঠিক আছে, দেখা যাক আমাদের ক্ষেত্রে এখান থেকে আমরা কি কি বের করতে পারি। আমি আগেই যেমন বলেছিলাম, তাহলে আমরা ডিসকাস করছিলাম রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার, আমরা ডিসকাস করছিলাম দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার, তার সংক্রান্ত রাউল্ট সূত্র। ঠিক আছে, দ্রবণের তাহলে আমরা সূত্রটা কি পেলাম, ডেল্টা পি বাই P0 ইকুয়ালস টু x2, এটা পেয়েছি। ঠিক আছে, আর ইন কেস অফ electrolytic solute which undergoes association or dissociation in the solution, in that case the formula will be customized like this, delta P by P0 equals to I into x2। ঠিক আছে, এবার এই সূত্রের সাহায্যে আমরা কি করতে পারি, আচ্ছা এই সূত্রের সাহায্যে আমরা কি কি নির্ণয় করতে পারি। তাহলে এই দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্ট সূত্রের সাহায্যে দ্রাবের আণবিক ভর নির্ণয়, এটা আমরা এখন দেখব। সূত্র এর সাহায্যে দ্রাবের আণবিক ভর নির্ণয়, এটা এখন আমরা করব। তাহলে কি করব আমরা, কেমন দ্রাবক, আমরা তো আগেই অনেকবারই বললাম, আমরা দ্রাবকটার সম্পর্কে ডিসকাস করে দিয়েছি, কঠিন অনুদ্বায়ী অতড়িৎ বিশ্লেষ্য অসংযোজিত দ্রাবক হতে হবে, তার লঘু দ্রবণ আমরা নিয়েছি। ঠিক আছে, তো যাই হোক আমরা এবার দেখি, একটুখানি দেখি, আমরা জানি, আমরা দেখো দ্রবণ, আমরা দেখি দ্রবণ সমান, আমরা জানি দ্রবণ সমান দ্রাবক প্লাস দ্রাবক। এবার দেখো মোল সংখ্যা এটা আমরা দেখেছি n1 n2 এটা n। এবার মোল ভগ্নাংশ এটা হলো x1 সমান n1 বাই x2 equal to
n2 by n1 plus n2 আর এটা হলো x1 equals to n1 by n1 plus n2। তাহলে রাউল সূত্র অনুসারে, রাউল সূত্র মানে কোন সূত্র? রাউলের এই সূত্রটা, অর্থাৎ দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি? রাউল সূত্র অনুসারে, রাউল সূত্র অনুসারে আমরা বলতে পারি ডেল্টা পি বাই p0 ইকুয়ালস টু x2। এবার x2 মানটা বসাই, তাহলে ডেল্টা পি বাই p0, x2 মানে হচ্ছে n2 বাই n1 প্লাস n2। এবার আমি দেখি, এবার আমি একটা জিনিস আমরা দেখে নিই। ধরো সাপোজ আমরা এইটা নিয়েছিলাম, কি এইটা নিয়েছিলাম আমরা আর একটুখানি দেখি। আমরা ধরো পরিমাণ কতটা নিয়েছি, এটার পরিমাণ অ্যামাউন্ট, এটার পরিমাণ নিয়েছি আমরা W1 আর এটার পরিমাণ W2। আণবিক ভর মলিকুলার মাস, এটা অ্যামাউন্ট, এরপরে হচ্ছে আণবিক ভর মলিকুলার মাস, আণবিক ভর এটা m1 আর m2। এটাই কি তোমাদের জিজ্ঞাসা? দেখো আমরা বলেছি এইটাই, এইটা হলো। তাহলে এবার আমরা বসাই ব্যাপার। তাহলে অতএব আমরা বলতে পারি কি, আমরা দেখো এটা হচ্ছে n1 সমান সমান w1 by m1 and n2 equals to w2 by m2। তাহলে এই মানগুলো যদি আমরা এখানে বসিয়ে দিই, তাহলে ডেল্টা p বাই p0 সমান সমান n2, ভ্যালু মানে এটা বসো w2 by m2 আর এখানটায় w1 by m1 plus w2 by m2। পরের ভাগটা আমরা লিখতে পারি কি, এটা সমান সমান w2 by m2 by w1 by w1 by, কেন কি, as the solution is a very dilute, এইটা this term can be neglected। আমি উদাহরণ হিসেবে বলি, দেখো সাপোজ 1 লিটার কি 2 লিটার একটা জলের বোতল, প্রচন্ড গ্রীষ্মকাল, তোমার কাছে একটা জলের বোতল থাকলে it can save your life, বাট তুমি ওই 2 লিটার জল গিয়ে একটা সমুদ্রের মধ্যে ঢেলে দিলে, তাহলে তুমি কি বলবে সমুদ্রের জলের পরিমাণকে আমরা বাড়িয়ে দিতে পারলাম? সেটা কিন্তু কখনোই। তাহলে কি 2 লিটার জলের ইটসেলফ গুরুত্ব অসীম, বাট দ্য সামেশন মানে এইটা নেগলিজেবল, মানে উপরটাও তুমি বলবে যে নেগলেক্ট করতে হবে, তা কিন্তু নয়। অ্যাকচুয়ালি এই দুটোর যোগফল কি, তুমি যদি ধরো বিল গেটসকে গিয়ে তুমি 1 টাকা দিলে, তাহলে কি তুমি বিল গেটসের টাকার পরিমাণটা বাড়িয়ে দিতে পারো? সেটা কিছুই হবে না। তাহলে সেই রকম, সেটা যেমন ওর টাকার তুলনায় ওটা হচ্ছে নেগলিজেবল, সেই রকম এইটার তুলনায় এই মানটা অনেকটা কম, তারপরে সামেশনটা অলমোস্ট একই থাকবে। তাহলে এটা কখন লিখতে পারো? whenever the solution is valid, এটা আমরা প্রথমেই তোমাদেরকে বলেছিলাম যে এই সূত্রটা ভ্যালিড ফর ডাইলিউট সলিউশন। তাহলে এটা এবার ইন কেস অফ ডুইং actual problem, mathematical problem যখন আমরা ডিসকাস করব, whenever this data is available, you can মানে retain the factor, এটা তুমি রাখতে পারো, তাহলে more accurate value you will get। Okay, then we can write delta p by p0 equals to first into fourth, second into third, w2 into m1 by w1 into m2। then you do cross multiplication, আমি উপরটাই করছি, উপরটা একটু করছি,
m2 into delta p by p0 equals to w2 by w1. So w2 w1 into m1 or m2 equals to p0 into delta p into w2 m1 w delta p0 into w1 into w1, sorry, w equals to w2 m1 by w1 w1 by w1, ঠিক আছে? তাহলে এটা বেরিয়ে এইটাই হয়ে গেল আমাদের, বা এটাকে তুমি এক্সপ্রেস করো আর একটু লিখতে পারো। এবার এই ক্ষেত্রে কোনটা কি করে পাবো? দেখো আমাদের একটা w2 এর মান জানা আছে, w1 এর মান জানা আছে, মানে কি পরিমাণ দ্রাবক নিয়েছি, দ্রাবকের আণবিক ভর জানা, আর এই দুটো এক্সপেরিমেন্টাল টার্ম। তাহলে এই দুটো জানা থাকলে আমরা এই সূত্রের সাহায্যে আমরা কি নির্ণয় করে নিতে পারি? তাহলে দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র। তাহলে from the Raoult's law of relative lowering of vapor pressure we can easily calculate the molecular mass of the solute, ঠিক আছে? বেশ, এরপর আমরা আসবো এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট। এরপর আমরা যেটা দেখব এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট, রাউল্ট এন্ড রাউল্টস ল। এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট, দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন। দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন, দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন, এটাও রাউল্ট সূত্র। তাহলে elevation of boiling point and Raoult's law. So what is elevation of boiling point? First of all we have to learn the definition. What is elevation of boiling point? Suppose now it is already discussed in our earlier classes. Again I am repeating it in a gist. দ্রবণ সমান দ্রাবক প্লাস দ্রাবক, ঠিক আছে? আমি একদম এখানে লিখে নিচ্ছি। ধরো এর পরিমাণ কতটা নিয়েছি, এর পরিমাণ আমরা নিয়েছি অ্যামাউন্ট, কতটা পরিমাণ নিয়েছি, ইট শুড বি নোন w1 w2। আণবিক ভর ধরো এটা হলো m1, এটা হচ্ছে m2। তাহলে মোল সংখ্যা হলো মোল, ঠিক আছে, এটা আর এটা লাগছে না। তো এবার দেখো, এবার দ্রবণের প্রথম বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক, টিবি, আর দ্রবণের স্ফুটনাঙ্ক
এটা হচ্ছে টি ড্যাশ বি। আমাদের আগের দিনের ডিসকাস থেকে আমরা অবশ্যই আশা করতে পারি যে তোমরা নিশ্চয় জানো টি ড্যাশ বি ইজ গ্রেটার দ্যান টিবি। তার কারণ কি? আমরা বলতে পারি টি ড্যাশ বি ইজ গ্রেটার দ্যান টিবি। আমরা কি বলেছিলাম? স্ফুটনাঙ্ক কাকে বলে? স্ফুটনাঙ্ক কাকে বলে? প্রমাণ, এমনিতে স্ফুটনাঙ্কের ডেফিনেশন যদি বলতে বলা হয় তাহলে বলতে হবে যে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে যে উষ্ণতায় কোনো একটা তরল থেকে সশব্দে ফুটতে শুরু করে সেই উষ্ণতাটাকে বলা হচ্ছে ওই দ্রাবক মানে ওই তরলের স্ফুটনাঙ্ক, তাই তো? তাহলে ব্যাপারটা কি হয়? আমরা বলেছিলাম যে আমরা আগের দিন বলেছিলাম যে এই হচ্ছে তরল, এটা হচ্ছে লিকুইড, আর এটা হচ্ছে তার ভেপার। এদের মধ্যে একটা এটা ইকুইলিব্রিয়াম কন্ডিশন থাকে, তার উপরে কি থাকে? তার উপরে থাকে এয়ার, তাই না? এটা থাকে এয়ার, আর এটা হলো ভেপার, এটা হচ্ছে ভেপার, আর এটা হচ্ছে লিকুইড। ঠিক আছে? ব্যাপারটা কি হয় যে ভেপারের যে প্রেসার, মানে ভেপার প্রেসার আর এয়ার প্রেসার এই দুটোর মধ্যে এনকাউন্টার হয়। প্রথম দিকে এয়ার প্রেসারটা বেশি থাকে, ভেপার প্রেসারটা কম থাকে। অ্যাজ দ্য টেম্পারেচার ইজ রেজড, যখন উষ্ণতা বৃদ্ধি করানো হয় তখন ভেপারের অ্যামাউন্টটা ধীরে ধীরে বাড়তে থাকে। ভেপারের অ্যামাউন্ট বাড়ার মানে হচ্ছে ভেপার প্রেসার বাড়া, আর ভেপার প্রেসার যখন whenever at that temperature whenever the vapor pressure is equals to air pressure, সেই টেম্পারেচারটা কি বলা হচ্ছে? সেই টেম্পারেচারটাই হলো তার বয়লিং পয়েন্ট। এখন যদি পিওর সলভেন্ট না হয়, পিওর সলভেন্টের একটা বয়লিং পয়েন্ট থাকবে। এবার যখন এটাকে দ্রবণ তৈরি করা হয়, whenever pure solvent is made into solution কি দিয়ে সলিউশন তৈরি করা হচ্ছে? we are pouring a solid, কেমন সলিড? কঠিন, অনুদ্বায়ী, অতরল বিশ্লেষ্য, অসংযোজিত। তার মানে এই যে দ্রাবের কণাগুলোকে দিয়ে দেওয়া হলো, তারা তার ইভাপোরেট করতে পারছে না, তার ফলে কি হচ্ছে? একই টেম্পারেচারে পিওর সলভেন্ট যতটা পরিমাণ বাষ্প উৎপন্ন করতে পারবে, সেই টেম্পারেচারে সলিউশন থেকে তার বাষ্পের পরিমাণটা কম। সেই জন্যই আমরা এর আগের টপিকসটাই আমরা আলোচনা করলাম P0 is greater than P। ঠিক আছে? তাহলে এইটার পরিমাণ, এইটাকে যদি এর সমান হতে হয়, P কে যদি এর সমান হতে হয়, তাহলে এইটাই সাপোজ ধরো এইটাই T টেম্পারেচার ছিল, আর এইটাই তাহলে T তে হবে না? এটা TB, তাহলে এটা T ড্যাশ B, তাহলে T ড্যাশ B is greater than TB হতে হবে, কারণ এই, ঠিক আছে? তাহলে এবার তাহলে আমরা বলি, তাহলে এটা যখন হলো তাহলে স্ফুটনাঙ্কের উন্নয়ন কতটা হবে? তাহলে অতএব স্ফুটনাঙ্কের উন্নয়ন, স্ফুটনাঙ্কের উন্নয়ন এটা কি কি লিখব? T ড্যাশ B মাইনাস TB। সাপোজ এটাকে T ড্যাশ B মাইনাস, তাহলে T ড্যাশ B মাইনাস T, এটা স্ফুটনাঙ্কের উন্নয়ন। এইটাকে ধরে নাও ডেল্টা টিবি সে ধরি এই পার্থক্য। এবার এর সঙ্গে কনসেন্ট্রেশন অফ দ্য সলিউশন এর কি কোনো সম্পর্ক রয়েছে? সেই কোয়ান্টিটেটিভ রিলেশনটা বিজ্ঞানী রাউল্ট দেখেছিলেন। তাহলে সেই নাও উই আর গোইং টু ডিসকাস দ্য কোয়ান্টিটেটিভ রিলেশন of elevation of boiling point with the concentration of the solution। সেই রাউল্ট সূত্রটাই, তাহলে রাউল্ট সূত্রটা বলা হচ্ছে কি দ্রবণে, মানে ওই তাহলে যদি ফর্মালি বলা হয় তাহলে ব্যাপারটা কি হচ্ছে? কঠিন, অনুদ্বায়ী,
তড়িৎ অবিশ্লেষ্য অসংযোজিত দ্রাবের লঘু দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন দ্রবণের মোলাল গাঢ়ত্বের সঙ্গে সমানুপাতিক। মোলাল কনসেন্ট্রেশন দেখা যায়। তাহলে এইটা বলি, এই পর্যন্ত আমাদের ক্লিয়ার হলো। তাহলে এবার সূত্রটা বলি। এবার সূত্রটা হলো গিয়ে সূত্রটা রাউল্ট সূত্রটা কি? রাউল্ট সূত্র এটা যদি বলা হয় তাহলে বলা হলো কি, কঠিন, ওই একই কথা লিখতে হবে বারবার, কঠিন অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য অসংযোজিত দ্রাবের লঘু দ্রবণে স্ফুটনাঙ্কে উন্নয়ন ডেল্টা টিভি, স্ফুটনাঙ্কের উন্নয়ন দ্রবণের মোলাল গাঢ়ত্বে সিএম ছোট হাতে মোলাল গাঢ়ত্বে সমানুপাতিক। এটা তাহলে আমি বলি আবার, কঠিন অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য অসংযোজিত দ্রাবের লঘু দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন দ্রবণের মোলাল গাঢ়ত্বের সঙ্গে সমানুপাতিক। আমরা দ্রবণ তৈরি করে রেখেছি, দেখো কেমন দ্রবণ, মানে এই দ্রাবটা কেমন হবে, এই দ্রাবের গুণাগুণটা হচ্ছে এইরকম। The solid should be solid, non-volatile, non-electrolyte, non-associable or dissociable solute, and the solution is a dilute one. ঠিক আছে? তাহলে দেখো এবার মোলাল গাঢ়ত্বটা কি হবে? মোলাল গাঢ়ত্ব কাকে বলে? আমি we are going to calculate. In our first lecture we have discussed about the molar concentration of the solution. Say এক্ষেত্রে molar concentration means দেখো in এটা এইখান থেকে আমরা এই জায়গা থেকে নিয়ে আসছি m1 গ্রাম দ্রাবকে আচ্ছা সরি, তার আগে আমি এটা ম্যাথমেটিক্যাল ফর্মটা দিয়ে লিখে দিই। লেট আস ফাইন্ড, তাহলে গাণিতিক রূপ ম্যাথমেটিক্যাল ফর্মটা হচ্ছে তাহলে ডেল্টা টিবি proportional to cm molar concentration or delta TB equals to এক কাজ করা যায় K into cm এই কেটা কি, এই কেটা এই প্রপোর্শনালিটিটাকে ওঠানোর জন্য ব্যবহার করা হচ্ছে, তাহলে এটা ইটস এ প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। বাট ইফ দেখো যদি cm equals to 1, এটা মানে কি, this means 1 kg দ্রাবকে 1 মোল দ্রবীভূত থাকলে
থাকলে তবেই এটা 1 মোল। তাহলে আমরা এমন একটা দ্রবণ তৈরি করলাম যেখানে 1 কেজি দ্রাবকে, মানে ধরো আমি 1 কেজি জল নিয়েছি, 1 কেজি জলের মধ্যে 1 মোল মানে ধরো গ্লুকোজ যদি নিই আমরা 180 গ্রাম গ্লুকোজ এটা দ্রবণ তৈরি করেছি। বোঝা গেল? নিশ্চয়ই বোঝা গেল। এরকম একটা পাত্র নিয়েছি, প্রথমে আমরা 1 কেজি জল, accurately you have to weigh out 1 kg of water and you just pour 180 gram means 1 mole glucose, তাহলে টোটাল ওয়েট হয়ে যাবে 180 1180 গ্রাম, তাই তো? কারণ এইটা হচ্ছে 1000 গ্রাম, 1000 গ্রাম জল, আর ধরো এইটায় আমরা গ্লুকোজ দিয়েছি 180 গ্রাম গ্লুকোজ C6H12O6। এই যে টোটাল সলিউশনটা তৈরি হলো, এইটা কি বলবো, এর Cm = 1। তাহলে এর ইউনিট কি হবে? মোল পার কেজি, 1 মোল পার কেজি। তাহলে আমরা যদি এইরকম কোন একটা সলিউশন নিই, ধরো এইটা, তাহলে এইটার আগে গ্লুকোজটা না দিয়ে কতটা তার বয়লিং পয়েন্ট কত ছিল, উইদাউট পোরিং দা গ্লুকোজ তার বয়লিং পয়েন্ট একবার দেখে নেব, সেটাই হচ্ছে টিবি। আর ওর মধ্যে গ্লুকোজটা দিয়ে যে বয়লিং পয়েন্টটা পাবো সেটা হচ্ছে টি ড্যাশ পি। ঠিক আছে? তাহলে এই দুটো ভ্যালু টিবি এন্ড টি ড্যাশ পি উই ক্যান ক্যালকুলেট, উই ক্যান মেজার বাই এক্সপেরিমেন্ট। ঠিক আছে? তাহলে দেখো এইটা যদি আমাদের এইটা 1 তাহলে ব্যাপারটা কি হয়ে যাবে, ডেল্টা টিবি ইকুয়ালস টু কে ইনটু 1, দ্যাট ইজ কে ইকুয়ালস টু ডেল্টা টিবি। নাও ভালো করে ধৈর্য ধরে দেখো, তাহলে এইটা কিন্তু আমি যদি 180 গ্রাম গ্লুকোজ নিলে যতটা এলিভেশন হবে, এটা আমি 342 গ্রাম সুক্রোজ যদি নিই ততটাই এলিভেশন, সেম এলিভেশন। আবার যদি আমাদের এটা যদি 60 গ্রাম ইউরিয়া নাও, তারও এলিভেশন সেই একই পরিমাণ হবে। তাহলে আমরা বলতে পারছি কি, that elevation of boiling point doesn't depend upon the amount of the solid or the chemical property of the solid। এই ক্ষেত্রে 1 মোল পার কেজি, এটা যদি নন ভোলাটাইল, নন ইলেকট্রোলাইট, নন অ্যাসোসিয়েবল অর ডিসোসিয়েবল সলিড নাও, তাহলে প্রত্যেক ক্ষেত্রে একই হবে। So the value of K doesn't depend upon the chemical properties or the amount of the solvent। সেই জন্য এর ভ্যালুটা হচ্ছে ইউনিভার্সাল, ইউনিক ভ্যালু। ঠিক আছে? তাহলে এইরকম কনস্ট্যান্ট, যে কনস্ট্যান্টের ভ্যালু সলিড টু সলিড চেঞ্জ হয় না, সলিডের কেমিক্যাল প্রপার্টি বা অ্যামাউন্টের উপর ডিপেন্ড করে না, তো সেই কনস্ট্যান্টটা ডেফিনেটলি একটু আলাদা। আমরা যেমন ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্টের কথা যখন আমরা পড়েছিলাম যে আর এর ভ্যালুটা এটা ডিপেন্ড করে না। আচ্ছা, আমি একটু ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি। কনস্ট্যান্ট আর ইউনিভার্সাল কনস্ট্যান্ট, ইউনিক কনস্ট্যান্টের মধ্যে পার্থক্যটা কি? ধরো আমার যে পরিমাণ হাইট হয়ে গেছে, আমার এখন at the age of 50, আমি নিশ্চয়ই আর লম্বা হব না। তাহলে আমার যে প্যান্টের যে লেন্থ, সেটা আমার রেসপেক্টে কনস্ট্যান্ট, কিন্তু এই এই লেন্থের প্যান্টটা নিশ্চয় সবাই পরতে পারে না, তাই না? কারো ক্ষেত্রে বড় হতে পারে, কারো ক্ষেত্রে ছোট হতে পারে, আবার কারো ক্ষেত্রে। তাহলে the length of my pant is not universally accepted। কিন্তু তুমি যদি ধরো একটা সাইকেলের টায়ার কিনতে যাও, এখন সব বিভিন্ন রকম টায়ার বেরিয়েছে, তাই নইলে একটা স্ট্যান্ডার্ড ভাবে সেটা হিরো সাইকেল বলো, হারকিউলিস সাইকেল বলো, পিএসএ সাইকেল বলো, যে কোনো সাইকেল, ইয়াভন বলো, টাটা বলো, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু একই মাপ। তাহলে যে মাপটা ব্র্যান্ড টু ব্র্যান্ড ভেদে চেঞ্জ হয় না, সেটাকে ইউনিভার্সাল ভ্যালু বলে। তাহলে এই ক্ষেত্রে এই কে এর ভ্যালুটা, মানে টিবির ভ্যালুটাই হচ্ছে কে, আর টিবি কতটা এলিভেশন হবে সেটা তুমি গ্লুকোজ নিলেও যতটা এলিভেশন, সুক্রোজ নিলেও ততটা এলিভেশন,
ইউরিয়া নিলেও ততটা এলিভেশন। তাহলে এই ব্যাপারটা হচ্ছে, এটা এর উপরে ডিপেন্ড করে না, ঠিক আছে। সেই জন্য এই ভ্যালুটাকে তখন আর কে না বলে তখন কি বলা হয়, কেবি। তাহলে আমরা সেই জন্য এটাকে সাধারণত কে না বলে কি বলা হয়, কেবি। তাহলে ডেল্টা টিবি ইকুয়ালস টু কেবি ইনটু সিএম। দিস ইজ দ্য ম্যাথমেটিক্যাল form of Raoult's law of elevation of boiling point, ঠিক আছে। আমরা এইটা সম্পর্কে আরো একটুখানি আগাই। তাহলে দেখা যাক, now what is kb, what is kb? তাহলে আমরা কি দেখলাম, আমরা দেখলাম ডেল। তাহলে এখন এই কেবিটাকে কেবিটাকে বলা হয়, বাংলায় বলা হয় মোলাল স্ফুটনাঙ্ক উন্নয়ন ধ্রুব। এর একক বা ডেফিনেশন এইটা সম্পর্কে আমরা দেখি। এটা স্ফুটনাঙ্ক উন্নয়ন ধ্রুবক বা ইবিউলোস্কোপিক কনস্ট্যান্ট, এটা ইবিউলোস্কোপিক কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, এই ডেফিনেশনটা সংজ্ঞা, এই কেবি এর ডেফিনেশনটা হলো এরকম যে কঠিন অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য অসংযোজিত দ্রাবে 1 মোলাল দ্রবণে, 1 মোলাল দ্রবণের মানে কি 1 মোল পার কেজি, 1 মোলাল দ্রবণে স্ফুটনাঙ্কে উন্নয়ন, স্ফুটনাঙ্কে যে পরিমাণ উন্নয়ন হয় তাকে বলে কি মোলাল স্ফুটনাঙ্ক উন্নয়ন ধ্রুবক, ঠিক আছে। তাহলে ব্যাপারটা কি হতে হবে, যে একটা এক মোলাল দ্রবণ নিতে হবে। কেমন দ্রবণ, এক মোলাল দ্রবণ। কেমন, সেই দ্রবণটা কেমন, কঠিন অনুদ্বায়ী অতড়িৎ বিশ্লেষ্য অসংযোজিত দ্রাবের এক মোলাল দ্রবণের যে পরিমাণ স্ফুটনাঙ্কের উন্নয়ন, মানে এটা যোগ না করে আর যোগ করে এই যে পরিমাণ উন্নয়ন হয় তাকে বলা হচ্ছে এর মানটা। যেমন তাহলে যদি আমি বলি একটা এক্সাম্পল দিয়ে, যদি আমি বলি যে জলের কেবি সমান সমান 0.515 কে কেজি পার মোল, এইটা বলতে কি বোঝায়, হোয়াট ডাজ ইট মিন, হোয়াট ইজ, এটা জলের বলে দেওয়া হচ্ছে, এটা জলের মোলাল স্ফুটনাঙ্ক উন্নয়ন ধ্রুবক, এটা বলতে কি, তাহলে বলা হচ্ছে যে জলের মধ্যে 1 মোল, যদি জলের মধ্যে
জলের মধ্যে এই ক্ষেত্রে দ্রাবকটা, এটা দ্রাবকটা কি, দ্রাবক হচ্ছে জল, তাহলে জলের মধ্যে মানে 1 কেজি জলের মধ্যে, দেখো 1 কেজি জলের মধ্যে 1 মোল কোন কঠিন অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য অসংযোজিত দ্রাব্য যদি যোগ করা হয়, তাহলে স্ফুটনাঙ্কের যে পরিমাণ উন্নয়ন, মানে এই পরিমাণ স্ফুটনাঙ্কের উন্নয়ন হবে। অর্থাৎ কি, পিওর ওয়াটার, পিওর ওয়াটার, পিওর ওয়াটার এইটা যদি বয়লিং পয়েন্ট, মানে বয়লিং পয়েন্ট এটা 100 ডিগ্রি সেলসিয়াস ছিল, আর 1 m সলিউশন অফ ওয়াটার, মানে কোন একটা 1 m সলিউশন, 1 মোলার সলিউশন করা হয়েছে, তার স্ফুটনাঙ্ক কত হবে, 100 তো ছিলই, আর এলিভেশন এটা 100 প্লাস 0.518 এত ডিগ্রি সেলসিয়াস, এত ডিগ্রি সেলসিয়াস, তার মানে হচ্ছে ওই 100.518 ডিগ্রি সেলসিয়াস। এবং কেলভিন আর ডিগ্রি সেলসিয়াসের ঘরটা যেহেতু একই, মানে এইটাও বলা যেতে পারে 100 ডিগ্রি সেলসিয়াসের বদলে কেলভিনে বললে পরে, কেলভিনে কেলভিনে বললে পরে এটা হয়ে যেত 300, এটা অথবা কেলভিনে যদি আমরা বলতাম তাহলে এটা বলতাম এটা বা 300 300 এত কেলভিন, আর তখন এইটা কত হয়ে যেত 373 প্লাস 0.518, তার মানে 337.518 এত কেলভিন। এখন এটার ইউনিটটা কেমন হবে, কেভি এর ইউনিটটা কেমন হবে, তাহলে আশা করি বোঝা গেছে। এবার এর ইউনিট, ইউনিট নিয়ে আমরা ডিসকাস করি, এর ইউনিট নিয়ে যদি আমরা ডিসকাস করি, তাহলে আমরা কি দেখলাম, ইউনিট অফ কেভি, কে আমরা রাউলস ল থেকে দেখলাম ডেল্টা টিবি ইকুয়ালস টু কেবি ইনটু সিএম, or KB equals to delta TB by CM। তাহলে ইউনিট, এটার ইউনিট হচ্ছে, এটা কে, ডেল্টা টিবি মানে কেলভিন, আর এটা হলো মোল পার কেজি, তাহলে এটা, তাহলে কি হয়ে গেল, কেলভিন, এটা হয়ে গেল কে ইনটু কেজি by mole, that is k kg, k কেজি পার মোল, k কেজি পার মোল। এখন এই সূত্রের সাহায্যে, এই সূত্রের সাহায্যে আমাদেরকে এবার দেখতে হবে, আমরা আগে এটাই যখন দেখলাম যে স্ফুটনাঙ্কের উন্নয়ন, দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন সংক্রান্ত রাউল্ট সূত্রের সাহায্যে দ্রাবের আণবিক ভর, তাহলে সূত্র এর সাহায্যে, অ্যাপ্লিকেশন, এই সূত্র এর সাহায্যে দ্রাবের আণবিক ভর, আণবিক ভর নির্ণয়, মলিকুলার মাস, molecular mass, তাহলে determination of molecular mass of a solute with the help of Raoult's law of elevation of boiling point। তাহলে কি করে করা যায়, আমরা রাউলস ল থেকে তো এটা দেখেই ফেলেছি, এবার এবার মোলার ঘনত্বটা আমরা দেখে নিই। তাহলে এখান থেকে আমরা দেখলাম, দেখো এখান থেকে আমরা মোলার কনসেন্ট্রেশনটা কিভাবে দেখব, W1 এটা নাম্বার অফ মোলসটা দেখো, মোল সংখ্যা, মোল সংখ্যা, নাম্বার অফ মোলস, এটা কত হচ্ছে, এটা এটা দরকার নেই, এইটা করি, N2 equals to W2 by U2,
W2 গ্রাম আছে আর এক একটা মলিকুলার মাস হচ্ছে M2। তাহলে এইটা হচ্ছে, তাহলে আমরা কি লিখতে পারি? দেখো এইটা এই পরিমাণ W1 গ্রাম দ্রাবকের মধ্যে দ্রবীভূত থাকে, W1 গ্রাম দ্রাবকের মধ্যে দ্রবীভূত থাকে in W2 by M2 mole of solid. In W1 gram of solvent, W2 by M2 moles of solute are dissolved. We have taken this type of solution. তাহলে আমরা কি লিখব? W1 গ্রাম দ্রাবকে দ্রবীভূত থাকে W2 by M2 মোল দ্রাবক। তাহলে 1 গ্রাম দ্রাবকে দ্রবীভূত থাকে কত? W2 by M2 into W1 মোল দ্রাবক। আর 1000 গ্রাম, 1000 গ্রাম কেন এরকম করছি? এটাই 1000 W2 by M2 into W1। এটাকেই আমরা কি বলবো? এটাই তো মোলার কনসেন্ট্রেশন, এটাকেই তো আমরা C1 বলবো। এটাই Cm। অতএব দ্রবণটির মানে এই দ্রবণটির, সো দা মোলার কনসেন্ট্রেশন, দ্রবণটির মোলাল গাঢ়ত্ব, মোলাল কনসেন্ট্রেশন অফ দ্য সলিউশন, মোলাল গাঢ়ত্ব Cm equals to 1000 W2 by M2 into W1. Now we will utilize this value here. Raoult's সূত্র থেকে আমরা কি জানি? From Raoult's law we know, from Raoult's law of elevation of boiling point we know from delta TB equals to KB into Cm, or delta TB equals to KB into, in place of Cm you put the value 1000 W2 by M2 into W1। আমাদের জানতে হবে কোনটা, আমাদের অজানা কোনটা? M2 টা। তাহলে অতএব M2 into M2 equals to KB by delta TB 2000 W2 by W1। এই সূত্রটা এটা হলো গিয়ে। এবার দেখো তোমাদের এই সূত্রের মধ্যে সবগুলোই জানা আছে। কেমন কেমন জানা আছে? দেখো W1 এর মান জানা, W2 এর মান জানা, KB তো স্ট্যান্ডার্ড লিটারেচার ভ্যালু, আর এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল ভ্যালু। তাহলে বিষয়টা কি? ধরো তোমাকে কেউ একজন একটা আননোন সলিউট এনে দিল, এ বললো এটা আমার মলিকুলার মাস ডিটারমিন করে দাও। তোমাকে কি করতে হবে? তোমাকে জাস্ট মানে সলভেন্ট যে জলটা নিয়েছো তার পরিমাণ মানে W1 টা তোমাকে জেনে নিতে হবে, ঠিক করে মানে সঠিক ওজনের একটা জল নিয়ে নিতে হবে। তাহলে এইটা যেটা সলিড তোমাকে দিয়েছিল যার মলিকুলার মাস জানতে হবে W2, এটা তোমাকে জেনে নিতে হবে। আর এইটা তো তুমি M2 এটা অজানা। এবার করবে কি, তুমি এইটার বয়লিং পয়েন্ট দেখবে, এটার বয়লিং পয়েন্ট তুমি এক্সপেরিমেন্ট করে দেখে নেবে। যদি জল নাও তোমার তো জানাই আছে, এবার এই সলিড এইটাতে মিশিয়ে তুমি যখন সলিউশনটা তৈরি করলে তার মলিকুলার নিয়ে সেই সলিউশনের এটা দেখে নেবে তুমি, দেখে নেবে যে কতটা হলো টিবি টি ড্যাশ বিটা দেখে নেবে। এবার টিবি টি ড্যাশ বি মাইনাস টিবি করেই তুমি পেয়ে যাবে ডেল্টা টিবি। তাহলে ডেল্টা টিবি বিষয়টা তোমার জানা নেই, এটা এক্সপেরিমেন্টাল ভ্যালু, এটা স্ট্যান্ডার্ড লিটারেচার ভ্যালু, আর এটা থেকেই তোমার একটুটা জানা যেতে পারে। এবার আমরা
আর জাস্ট একটা জিনিস আছে এখানে, এখান থেকে আমরা বলি এই সূত্রটার যদি এর আগের সূত্রতে আমরা যেমন ডিসকাস করেছিলাম, যদি তুমি এটা নন ইলেকট্রোলাইট না নিতে পারো, যদি ইলেকট্রোলাইট সলিউট নিতে হয় এবং যেটা সলিউশনের মধ্যে অ্যাসোসিয়েশন বা ডিসোসিয়েশন হয়, সেই ক্ষেত্রে আবার ঠিক ওই আগের মতোই ভ্যান টপ ফ্যাক্টর দিয়ে তোমাকে রিপ্রেজেন্ট করতে হবে। তাহলে ব্যাপারটা কেমন হবে তখন? সেক্ষেত্রে ভ্যান টপ ফ্যাক্টরটা হয়ে যাবে, আমরা ভ্যান টপ ফ্যাক্টরের টোটাল পরে মানে শেষে ফুল ডিসকাস করে দেবো আমরা, ডেল্টা টিবি into kb into cm। তাহলে in case of this theory holds good for the solute which undergoes association or dissociation। ঠিক আছে, আচ্ছা এটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, এর একটা কেন এটা কিভাবে হয়, এটা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আছে। তাহলে দেখা যাক আমরা সেই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা কিভাবে করা যায়, এটা কেন হয়, কিভাবে হয়, এটা এটা কেমন হচ্ছে আমরা দেখি। যদি বাষ্পচাপ, এটা হচ্ছে বাষ্পচাপ, আর এটা হচ্ছে উষ্ণতা। আমরা এর আগেই তোমাদেরকে ডিসকাস করলাম যে যখন যে মুহূর্তে বাষ্পচাপ, বাষ্পচাপ আর তার উপরে কি থাকে, বায়ু, তাই তো? বাষ্পচাপ আর বায়ুর চাপ যখন সমান সমান হবে, সেটাই, কারণ বায়ুর চাপ আর বাষ্পচাপ যখন ইকুয়াল হবে, যে টেম্পারেচারে সেই টেম্পারেচারটাকেই আমরা বলেছিলাম বয়লিং পয়েন্ট। যে টেম্পারেচারে হবে সেটা কি বলে, তাহলে সেটা ধরো উষ্ণতা যখন কম থাকছে তখন ধরো বাষ্পচাপ, এই উষ্ণতায় এই হলো বাষ্পচাপ, উষ্ণতা বাড়ালাম বাষ্পচাপ, আরো বাড়াচ্ছি এটা এইটা একটা গ্রাফ পাবো। এর ক্ষেত্রে সাধারণত একদম স্ট্রেট লাইন না পেয়ে এই সাধারণত এইরকম একটা গ্রাফ হবে। তাহলে এটা কার জন্য, এটা পেলাম বিশুদ্ধ দ্রবণ। এবার যখনই দ্রবণ করব, সংশ্লিষ্ট দ্রবণের বাষ্পচাপটা ওই একই উষ্ণতায় দ্রবণের বাষ্পচাপটা তাহলে কম হবে, তাহলে তখন সেটা এইখানে যেটা ছিল সেটা এখানে হবে, এটা যেটা ছিল এখানে, এটা এখানে, এরকম। এবার আমরা জানি স্ফুটনাঙ্ক তো একটা নির্দিষ্ট, তাহলে দেখো এটা ধরো এটা যখন বাষ্পচাপ, তাহলে এর ক্ষেত্রে এইটা, আর দ্রবণের ক্ষেত্রে ওই একই বাষ্পচাপ, এটা পেতে গেলে একই বাষ্পচাপ পেতে গেলে, তাহলে এটা হলো তোমার টি ড্যাশ বি আর এটা হলো টি বি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, টি ড্যাশ বি ইজ গ্রেটার দ্যান টি বি। এটা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, এই থেকে গ্রাফ দিয়ে এটা আমরা রিপ্রেজেন্ট করছি। আর আমরা একদম একই ধরনের এটাকে আমরা দেখলাম কি স্ফুটনাঙ্কের উন্নয়ন, একদম একই রকম জিনিস আছে দ্রবণের হিমাঙ্কের অবনমন, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। তো ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, so in our next class we will discuss the depression of freezing point and osmotic pressure। তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরের দিন তাড়াতাড়ি আমরা পরের ক্লাসটাকে আপলোড করে দেব। থ্যাংক ইউ।